প্রিয় দর্শক, শুরু করছি আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র। আজকের আয়োজনে যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন উৎপল শুভ্রদা। আমাদের নামকরণের বারবারই আমরা বলি, নতুন করে আমরা এটা যুক্ত করেছি। শুভ্রদা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন। শুভ্রদা, আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করতে চাই, আমরা আগে স্টুডিওতে ঢোকার আগেও বলছিলাম যে এটাই হতে পারতো আজকের সবচাইতে বড় খবর খেলাধুলার জগতে, আবাহনী মোহামেডানের খেলা। কিন্তু সেটা কীরকম কী সে আগের অবস্থায় তো নেই, সেটা বলাই বাহুল্য। এবং মোহামেডান একবার আবাহনীকে 4-0 গোলে হারিয়েছিল, সেটা গত মৌসুমের আগে একবার হারিয়েছিল, যেটা নিয়ে দীর্ঘদিন সমর্থকরা, সেটা ছিল মোহনের সমর্থকদের অস্ত্র ছিল। যখন আপনার আবাহনী ঝগড়া হতো 74 সালের ওই ম্যাচের কথা মনে করে দিত। এখন আসলে আবাহনী মডার্ন নিয়ে কথা বলতে গেলে যেটা হয়, ওই নস্টালজিয়া ভর করে। এবং না, আমার ওই খেলার কথা মনে আছে, কারণ আমার বড় ভাই ছিলেন পার মোহামেডান সমর্থক, এবং তিনি ওই পত্রিকা সেই কাটিং দেয়ালে লাগিয়ে রেখেছিলেন যে অভাগারা হারলো 4-0 গোলে। আমার এখনো কথাটা মনে আছে। সেই অবস্থাটা এখন মানে 4-0 গোলে হারার পরও সেরকম কোনো আমি তো একজনকে ফোন করলাম 74টা, একটু আমি একটু কনফিউজ ছিলাম 74 নাকি 75। তো আমি ফোন করে ধারণা করেছিলাম যে তার গলাটা একটু ভেজা ভেজা থাকবে কান্নায়। মোহামেডানের সাপোর্টার, সে ভয়ঙ্কর সাপোর্টার। আচ্ছা, সে বেশ হাসতে হাসতে বললো মোহামেডান 4 গোলে হেরেছে। তো এটা একটা সিম্বলিক আর কি, যে আসলে আবাহনী যখন আমরা কথা বলি, বিশেষ করে আমাদের বয়সী যারা বলি, আমার তখন মনে হয় যে আমরা আসলে যারা তরুণ প্রজন্ম, ধরেন 20, 22, 23, আমি যেমন একটা অনুষ্ঠানে গিয়ে সেদিন পরশুদিন বলছিলাম যে কীভাবে বোঝাবে এখন আবাহনীটা কী ছিল। তখন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা নিয়ে তোমরা এখন যা করো, একটা ছাত্রদেরই ছিল, যা করো ওটা তুমি 100 দিয়ে পূরণ করো, তাহলে কিছুটা বুঝতে পারবো বিষয়টা কী ছিল। হ্যাঁ, বাংলাদেশের জন্য অবশ্যই আমরা নিশ্চয়ই স্পেনে মাতামাতি ছিল না, মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে যেটা আমরা করি। তো এটা তো আসলে পুরো দেশ দুই ভাগ হয়ে যেত। বা আজকে আবাহনী মোহামেডান ম্যাচ 4-0 হেরেছে, এটা মানে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী বেদনায় বিমূঢ় হয়ে থাকতো, অর্ধেক জনগোষ্ঠী আনন্দে উচ্ছল থাকতো। তো সেটা তো মানে বলে না যে দোজ আর দ্য ডেজ, মানে এটা বলে এখন আর আফসোস করে লাভ নেই, এটাই বাস্তবতা। এবং বাংলাদেশের ফুটবলের যদি আপনি এই যেটা নিয়ে আমরা হাহাকার করি, তো সেটার একটা বড় কারণ হচ্ছে এটা আবাহনীর উন্মাদনাটা কমে যাওয়া। এটা আমার কাছে খুব, মানে এটা এর আগেও ছাড়াভাবে আমরা বলেছি যে এটা অনেক যুক্তি দেওয়া হয় যে এখন আমরা আপনার স্যাটেলাইট টেলিভিশনে ওয়ার্ল্ডের বেস্ট খেলা দেখতে পারি। আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখছেন, স্প্যানিশ লিগ দেখছেন, চ্যাম্পিয়ন্স লিগ দেখছেন, তখন এটা সুযোগ ছিল না। তো এটা আসলে আমি একদমই মানতে পারি না। কারণ হচ্ছে যে আপনি যদি পার্শ্ববর্তী ভারতের কথা বহুবার বলেছি, সল্টলেকে এখনও তো ইস্টবেঙ্গল মোহনবাগান মানে হচ্ছে আপনার 70,000-80,000 লোক। সব দেশেরই ডার্বিতে তাই হয়। সবগুলো দেশ তো আর পৃথিবীর নিশ্চয়ই টপ 10-এ থাকে না, টপ 20-তে থাকে না, কিন্তু ওই দেশের ক্লাব ফুটবলটা ঠিকই জমজমাট থাকে। তো আমাদের দেশে ক্লাব ফুটবলটা কেন এরকম হয়ে গেল, কেন ওই দর্শকইটা, এবং আমি ঝটকেই লাগে কি তারপর সামনে এটা নিয়ে এত আলাপ করি, এত আক্ষেপ করি, ক্লাবগুলো মনে হয় না এটা নিয়ে বিচলিত। আবাহনী মোহামেডানের পক্ষ থেকে আপনি কখনো দেখেছেন যে এখনও তো এই দলগুলোর ধরুন আমাদের এজ গ্রুপে যদি বলেন, বা আমাদের চেয়ে 5 বছর ছোটো, 10 বছরের ছোটো, তারা তো অবশ্যই তাদের কৈশোরে যৌবনে আবাহনী মোহামেডান সমর্থক ছিল। তো তুমি সেই নস্টালজিয়াটাকেই এক্সপ্লয়েট করো না, এমন কিছু করো যাতে তারা আবার এটা নিয়ে একটু আন্দোলিত হয়, তাদের সন্তানদের নিয়ে মাঠে যায়। একটা কিছু তো করতে হবে, দৃশ্যমান কিছু কি দেখেন আপনি? আমরা নিজেরা আফসোস করি, আমার মনে হয় তাদের কোনো এটা নিয়ে হেলদোল নেই, কাজে এটা নিয়ে আমাদের অত হেলদোল থাকার কোনো কারণ দেখি না। আমরা অন্য প্রসঙ্গে যাই নাকি? একজন দর্শক টেলিফোনে আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে সৌরভ, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। যে আমি তাপসদা আপনার সাথে একটি কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি এবারে আপনি লেখালেখি করেন সেটা আমি আগে জানতাম না, কিছুদিন আগে আসলে উৎপলদার মুখ থেকে শুনলাম। এবং আপনার এবার বইমেলা থেকে আমি ফার্স্ট একটা বই কিনে ওইখানে আপনার একটা লেখা করলাম, যে পাঞ্জির একটা বই, যে গদ্যে আগেকার দিন এবং বর্তমান দিনের আপনার একটা লেখা পড়লাম, খুব চমৎকার হয়েছে আসলে লেখাটা। তো আমি জাস্ট এই লেখাটার সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আসলে। ধন্যবাদ। আমি ঠিক বুঝতে পারছি না কোন লেখাটা আপনি প্রশ্নটা করলেন। আপনার অন্য কোনো প্রশ্ন আছে কিনা বলুন। আপনার কোন তাপসের কথা বললো? আপনার কথাই বলছি। আপনার বই বেরিয়েছে নাকি এবার? আমার বই না, সংযোগটা খেলার সঙ্গে রিলেটেড। আপনি আসলে খেলা ছাপিয়ে আর একটু বৃহত্তর জগতের একটা আমরা অন্য প্রসঙ্গে যাই। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আজকের যে কথাটা মানে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে মুশফিকুর রহিমকে দলে থাকবেন কিনা, যেহেতু তিনি পাকিস্তানে যাচ্ছেন না, তিনি সেটা পরিষ্কার করেছেন। এবং এই নিয়ে একটু ধোঁয়াশাও তৈরি হয়েছিল যে সেকেন্ড ওয়ানডেতে হয়তো তাকে খেলতে দেওয়া, মানে তাকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে যে যারা পাকিস্তানে যাবেন। এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, মুশফিকুর রহিম তৃতীয় ওয়ানডেতে থাকছেন না। এবং এটা পরিষ্কার করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আমরা কি তার বক্তব্যটা একটু দেখে নেব? মুশফিককে আমরা ডেকেছিলাম যে ওর কনফার্মেশন জানার জন্য,
যে পাকিস্তান যাবে কিনা বা ও আবার ওর সিদ্ধান্তটা চেঞ্জ করবে কিনা, ও সরাসরি বলে দিচ্ছে ও যাবে। তো এখানেই এটা শেষ হয়ে গেছে। তো এখন না গেলে আমাদেরকে ওইভাবে আবার টেস্টের জন্য এবং ওয়ানডের জন্য আবার চিন্তা করতে হবে। যে পাকিস্তানে যেহেতু আমাদের একটা ওয়ানডে আছে, তো এটা জিম্বাবুয়ের সাথে যে আমাদের সিরিজে এটা 2-0 হয়ে যায়, তাহলে থার্ড ওডিআইতে আমরা পাকিস্তানের যে দলটা খেলবে 11 জন্য, ওই দলটাকে আমরা খেলানোর চিন্তা করছি। না, এটা নিয়ে তো মানে মানে খবর নানা রকম নানা রকম ছড়িয়েছে, ছড়িয়েছে, অনেক রকম। যেটা ছড়িয়েছিল, যেটা সবচেয়ে বেশি বাজার পেয়েছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় ওয়ানডের আগে মিনহাজুল আবেদিন নান্নু মুশফিককে দেখা করে বলেছেন যে বোর্ড সভাপতি বলেছেন পাকিস্তান না গেলে তোমাকে বাধ্য হবে। এটা হচ্ছে মানে একটা পত্রিকায় খবর এসেছে, এবং আমিও একটা সূত্র থেকে জেনেছি যে ঘটনাটা এরকমই ছিল। এখন নান্নু যেটা বলছেন সেটা আমরা দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক খেলেছেন, সেটা আমরা দেখেছি। এখন তৃতীয় ওয়ানডে তাকে খেলানো হবে না। একটা হয় কি, ধরেন আপনার একটা সিরিজ জেতা হয়ে গেলে থার্ড ম্যাচে যে কোনো দলই এক্সপেরিমেন্ট করে, যদিও আমি মনে করি বাংলাদেশের জন্য 300টাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এক্সপেরিমেন্ট করে নতুনদের সুযোগ দেয়, দেখে। কিন্তু এখানে যে যুক্তিটা দেওয়া হচ্ছে এটা আমার কাছে খুব জোরালো মনে হচ্ছে না। তো দেখেন আজকে হচ্ছে 5 তারিখ, 5ই মার্চ, তাই না? 5 মার্চ তো আপনার পাকিস্তানে একটু পরে, এখন 4 মার্চ আছে, ওই 12টার পরে চলে গেছি আমি। তো 4 মার্চ, আর আপনার পাকিস্তানের প্রথম ওয়ানডে হচ্ছে 1 এপ্রিল। তো মাঝখানে প্রায় 1 মাস, প্রায় 26-27 দিন মাঝখানে প্রিমিয়ার লিগের খেলা টেলা আছে। তো আমার কাছে খুব বিস্ময়কর লাগছে। আমি খুবই বিস্মিত হব যদি থার্ড ওয়ানডেতে যে টিমটা খেলবে বাংলাদেশের, এই টিমটা যদি পাকিস্তানের পক্ষে খেলে, যদি খেলে ফাইন, তখন আমি নির্বাচক আমরা মাসখানেক অপেক্ষা করি। তাহলে আমরা বলবো যে ঠিক আছে, নির্বাচকরা অত্যন্ত দূরদর্শী, তারা 1 মাস আগে থেকে 11 ঠিক করে সে অনুযায়ী তারা খেলিয়েছেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা। যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খুবই, যে কারোর কাছে মনে হবে যে এটা খুবই অন্যায় হচ্ছে। অন্যায় হচ্ছে এই কারণে যে মুশফিককে নিয়ে বোর্ড সভাপতি যে কথাগুলো প্রকাশ্যে বলেছেন সাংবাদিকদের, এটাই মনে করি খুবই আপত্তিকর এই কারণে, ধরেন মুশফিককে দলে চাওয়ার ব্যাপারে আমি কোনো অন্যায় দেখি না। আমি যেটা বলেছি যে মুশফিক যদি পাকিস্তান, মাশরাফি কিন্তু বেশ কয়েকবার এই কথাটা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে, যে লোকটা সকালবেলায় রাস্তার ঝাড়ু দেয়, সেও তো তার কাজটা খুব যদি মন দিয়ে করে, 100% প্রফেশনাল দিয়ে করে, সেও তো তার কাজটা করছে। তো ঘটনাচক্রে ক্রিকেটারে যে কাজটা করছে, যেহেতু হ্যাঁ দুটো ডিফারেন্স আছে, আপনি বিরাট সায়েন্টিস্ট, আপনি এমন একটা আবিষ্কার করলেন যেটা পুরো দেশের চেহারা বদলে দিল, কিন্তু এটা নিয়ে কিন্তু এটা ধীরে ধীরে ইম্প্যাক্টটা টের পাওয়া যাবে। এটা কিন্তু এমন না যেদিন আপনি আবিষ্কারটা করবেন পুরো দেশ আনন্দ মেতে উঠবে, রাস্তায় মিছিল হবে। এন্টারটেইনার যারা, ধরেন বড় প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের একটা জয়, একটা সেঞ্চুরি পুরো দেশের মুড চেঞ্জ করে দিতে পারে। সেটা তো অবশ্যই তাদের একটা বাড়তি ক্ষমতা। একই সঙ্গে তারা কিন্তু লাকিও, তারা কিন্তু শুধুমাত্র তার বিনা পয়সা দেশের জন্য খেলছেন না, তারা কিন্তু চ্যারিটি করছেন না, এটা তাদের প্রফেশন। তো এই সব কিছু মিলিয়ে দেশপ্রেমের সঙ্গে এই জিনিস বারবার আমরা গুলিয়ে ফেলি, এটা ঠিক না। এবং ওইখানে একটা কথা ছিল যে এরকম শুধু নিজের কথা ভাবলে হবে না, দেশের কথাও ভাবতে হবে। দেশের কথা তো উনি ভেবেছেনই, কিন্তু সেটা কি যখন ট্যুরের শুরুতে আমরা বলেছিলাম যে কেউ যদি চায় না যেতে পারে, তখন কি ভাবা উচিত ছিল না? বা কন্ট্রাক্টেড প্লেয়ারদের যেতেই হবে, সেই কথাগুলো কি তখন ঠিক ছিল না? তো সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হলো, আমি মনে করি এটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা উচিত ছিল। একজন দর্শক টেলিফোনে আছেন, দেখুন তিনি কি প্রশ্ন করেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, এক মিনিট নিরাপত্তা পালন করা হয়ে গেছে। এবার আমরা প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো। জি জি, আমার নাম শাহেদ, আমি ধানমন্ডি থেকে বলছি। জি বলেন। আমি উৎপলদাকে সাথে কথা বলবো একটু। বলেন। উৎপলদা ইজ এ গ্রেট ক্রীড়া সাংবাদিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তার অনেক নলেজ, এই জন্য তাকে ধন্যবাদ আমার তরফ থেকে। আর প্রশ্নটা হলো যে গতকাল যে খেলা হলো সেখানে দুটো পরিবর্তন আসছে বোলারের, এটা কি আসা খুব জরুরি ছিল? দ্বিতীয় হলো যে হারে রানের বন্যা বয়ে দিছিল, এটাতে তো মনে হয় হাইরে যাওয়ার অবস্থা ছিল আর কি। তো এর মধ্যে কি কিছু করার নাই? 1 নম্বর। 2 নম্বর হলো এই মুশফিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি করলেন আলোচনা, কিন্তু মুশফিকের উচিত না এখন দেশের হয়েও অ্যাটলিস্ট পাকিস্তানে যাওয়াটা, কারণ সে এখন ফর্মে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি। যেহেতু পুরো সিকিউরিটি দিয়ে 2বার ঘুরে আসছে। ঠিক আছে, আপনি যেগুলো প্রশ্নটা বুঝতে পেরেছি আপনার। প্রথম প্রশ্ন হচ্ছে যে সাইফুদ্দিনের ক্ষেত্রে যেটা হয়েছে, যে দুটো পরিবর্তন হয়েছে, আপনার মুস্তাফিজুর রহমান আর সাইফুদ্দিনকে বসিয়ে শফিউল ইসলাম আর আলামিন খেলেছেন। তো সাইফুদ্দিনের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা শুনেছি, সাইফুদ্দিন একটা লম্বা ইনজুরি লে অফ কাটিয়ে ফিরেছেন। তার আসলে ইনজুরিটা একটু জটিল, স্ট্রেস ফ্র্যাকচার। তো এটা সম্ভবত ডাক্তারদেরই একটা অনুরোধ আছে বা নির্দেশ আছে, নির্দেশ বলবো, পরামর্শই বলা ভালো, পরামর্শ আছে যে তাকে পরপর 2 ম্যাচ না খেলানো।
আমার যেহেতু ম্যাচটা মাঝখানে একদিন গ্যাপ ছিল, সাইফুদ্দিনকে এই কারণে, কারণ সাইফুদ্দিনের যে পারফরমেন্স প্রথম ম্যাচে তাকে তো বসে রাখার কোনো কারণ নেই। যুক্তিই নেই। মানে তামিম ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল লিটন। লিটনের খুব ক্লোজ কন্টেন্ডার ছিল ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে, ব্যাট বল ফিল্ডিং, ব্যাটিং বোলিং ফিল্ডিং যদি চিন্তা করেন। তো এদিক দিয়ে আমি মনে করি যে এটা তো অন্য জিনিস, কিছু করার নাই। আর একই সঙ্গে মুস্তাফিজের ক্ষেত্রেও আমার ধারণা একই ঘটনা। মুস্তাফিজের ক্ষেত্রে একটু স্ট্রেস ম্যানেজমেন্ট প্লাস তার বোলিং টোলিং নিয়ে একটু ডোমিঙ্গোর কিছু কাজ টাজ আছে। আর শফিউল আলমিন কিন্তু এর আগে খারাপ করেন নাই। তো কালকে যেটা হয়েছে এটা খুব যেটা বলবো, তিরিপানু যেভাবে মার শুরু করলেন, বললাম না যে তার পুরো কেরিয়ারে এর আগে আপনার জীবনে একটা ছক্কা মেরেছেন ওয়ানডে কেরিয়ারে, কালকে 5টা মেরে দিয়েছেন। 56 স্ট্রাইক রেট ছিল, কালকে প্রায় 200 স্ট্রাইক রেট। তারাও যে খুব ভালো বল করেছেন তা না, কিন্তু যখন এরকম আসলে মানে একজন ফ্লোতে থাকে, হ্যাঁ খুব বেপরোয়া ব্যাট চলে না, তখন আসলে অনেক সময় লাইন লেন্থ, ওইখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আসে, ভালো বোলার আর খারাপ বোলারের ব্যাপার আসে। আমি এটা এক্সকিউজ বলছি না, কিন্তু এটার কারণে হয়তো তাদের বোলিং বিশ্লেষণটা এত বেশি খারাপ দেখাচ্ছে। তো এটা তো আসলে যেটা বললাম সাইফুদ্দিনের ক্ষেত্রে, যেটা বললাম মুস্তাফিজ, যেটা বললাম, তো এটা তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আপনার করতেই হবে যদি আপনি লম্বা সময় তাদেরকে পেতে চান। আর দ্বিতীয় যে প্রশ্নটা, এখানে উচিত অনুচিতের প্রশ্নে আমি যাব না এই কারণে যে আপনি তাকে চয়েস দিয়েছিলেন। মুশফিক যদি সেই জায়গা থেকে সরে এসে সিদ্ধান্ত নেন যে না আমি পাকিস্তানের এই টেস্টটা খেলে আসবো, এটা একদম মুশফিকের চয়েস। আমি যেটা বললাম যে মুশফিককে আপনি অনুরোধ করতে পারেন, কিন্তু আপনি জোর করতে পারেন না। আপনি আমাকে বললেন যে দাদা সুব্রদা আপনি কালকে অনুষ্ঠানে ইচ্ছে হলে আসবেন, ইচ্ছে হলে আসবেন না। তারপরে আপনি 11:15 ফোন করে বলেন আপনি অনুষ্ঠানে না আসেন, তাহলে বোঝা যাবে আপনি আনপ্রফেশনাল। এই কথাটা তো মিললো না। পয়েন্ট হচ্ছে এইখানে মুশফিক যেটা বললাম, মুশফিকের যাওয়া উচিত কি অনুচিত এই প্রশ্নে আমি যাচ্ছি না। মুশফিক গেলে ভালো হয়, কিন্তু মুশফিক যাবেন কিনা এই সিদ্ধান্ত যেহেতু আমরা তার কোর্টে একবার বল ঠেলে দিয়েছি, এই বলটা সেদিন কীভাবে মারবেন এটা একদমই তার ব্যাপার। আর একজন দর্শক আছেন টেলিফোনে, তার প্রশ্নটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হিমেল বলছিলাম কুমিল্লা থেকে। উৎপল দা, হ্যাঁ বলেন। নমস্কার। নমস্কার। টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে নিন ভাই। মানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে এই পাপন দা, উনাকে আসলে চেঞ্জ করা দরকার। উনি ক্রিকেট রিলেটেড আসলে কিছুই জানে না। আপনি অস্ট্রেলিয়ায় দেখেন বা ইংল্যান্ডে দেখেন, হ্যাঁ ওরা হচ্ছে যে ফর্মার ক্রিকেটার। আপনার প্রশ্নটা করেন। ওনারা হচ্ছে যে মানে ক্রিকেট সম্বন্ধে আসলে ওনারা জানে, যাই নাই ওরা আসলে বোর্ড সভাপতি হয়। কিন্তু আমাদের দেশে যে এরকম একটা ব্যক্তিমকে চাকরি করতো, ওনাকে এই জায়গায় নিয়ে আসছে, ক্রিকেট সম্বন্ধে আসলে ওনার কোনো আইডিয়াই নেই। বোঝা গেছে দর্শক, আপনার প্রশ্নটা বোঝা গেছে। প্রশ্নটা বলেন। চেঞ্জ করা দরকার। উনি উল্টাপাল্টা কথা বলে মুশফিককে নিয়ে। উনি আসলে প্রশ্ন করেননি, উনি বলছেন মতামতটা দিয়েছেন। পাপনকে তিনি দাদা সম্বোধন করে বলেছেন তাকে সরে দেওয়া দরকার, কিন্তু সেই ক্ষমতা তো আমার নাই। কাজে এটার ভিতরে আমার ঢোকা ঠিক হবে না। আর উনি যেটা বললেন ওইটাও আমি পুরো একমত না। এটা নট নেসেসারিলি যে আপনি সৌরভ গাঙ্গুলিকে দেখে বিভ্রান্ত হবেন না। মানে আপনার ভালো খেলোয়াড় হলেই যে ভালো প্রশাসক হবে এটা নিশ্চয়তা নাই। ভালো প্রশাসক, অস্ট্রেলিয়ার যারা ধরেন বোর্ডের চেয়ারম্যান বা নিউজিল্যান্ডের চেয়ারম্যান, কখনো কখনো সাবেক খেলোয়াড়রাও হয়েছেন, কিন্তু অন্য ক্ষেত্রের লোকেরাও প্রশাসক হিসেবে অনেক ভালো করেছেন। জগমোহন ডালমিয়া রাজস্থানের পক্ষে খুবই মামুলি ধরনের পেস বোলার ছিলেন, এমন কোনো বোলার না। আমার ধারণা আমিও তার মতোই বোলার ছিলাম, হয়তো এতটা না, ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিলেন, নিশ্চয়ই আমার চেয়ে ভালো ছিলেন। তো ডালমিয়া তো ধরেন কিংবদন্তি রীতিমতো প্রশাসক হিসেবে। তো এটা আমি মনে করি না যে এটা একমাত্র শর্ত যে আপনার সাবেক খেলোয়াড় হলেই তিনি ভালো প্রশাসক হতে পারবেন। কিন্তু ওই নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড থেকে, সেই ব্যাকগ্রাউন্ডে আমি খুব একটা সমস্যা দেখি না। তুনার কাজে কর্মে কথাবার্তায় সেসব আপনি সমস্যা দেখতে পারেন, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলাপ করেছি। আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে নাজমুল হাসান পাপনের ক্ষেত্রে, যে অনেক কিছুই তিনি করেন যেটা তার আসলে করা উচিত না। আবার সবচেয়ে যেটা ভয়ঙ্কর, সেগুলো করে তার পাবলিকলি বলা উচিত না। মানে বোর্ড প্রেসিডেন্ট অনেক, যারা মুশফিকের ক্ষেত্রে বললো, মুশফিকের পুরো জিনিসটা হবে আড়ালে, পর্দার আড়ালে। মুশফিককে আমি চেষ্টা করবো, আমি বুঝাবো, না হলে না হবে, কিন্তু এটা তো আমি প্রকাশ্যে এইভাবে বলবো না। বা আমার প্লেয়ারের সঙ্গে কি কথা হলো, আমি কি করলাম, এবং আগে যিনি কী হতো তারপর যে আমরা বোর্ড প্রেসিডেন্ট যদি দলের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতেন, কোনো একটা খেলোয়াড়কে নেওয়ার ব্যাপারে বা বাদ দেওয়ার ব্যাপারে, এসব যদি হস্তক্ষেপ করতেন, আমরা কিন্তু বড় বড় নিউজ করতাম পত্রিকাতে বা টিভিতে একটা আলোচনা হতো। ব্যাপারটা বাংলাদেশে এইরকম একটা অবস্থায় চলে গেছে, এখন এটা কোনো আলোচনাই হয় না, কারণ হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এটাই স্বাভাবিক। এবং এই যে মিনাজুল আবেদিন নান্নু কথা বললেন, তার পাশে হাবিবুল বাশার দাঁড়িয়েছিলেন আমাদের নির্বাচন কমিটির 2জন সদস্য, আকরাম খান 3য় সদস্য, খালেদ মাহমুদ সুজন এখনও আছেন কিনা আমি জানি না, কারণ ম্যানেজার থাকবেন, মাঝখানে কিন্তু ম্যানেজার ছিলেন না অনেক সময়। সব কিছু মিলিয়ে বোর্ড সভাপতির একটা সরাসরি এখানে ইনফ্লুয়েন্স, সব কিছু মিলিয়ে কে যে দল নির্বাচন করে এইটাই একটা ধোঁয়াশা। তো এইটা যতদিন না কাটবে আপনার কিন্তু এই জিনিসটা, কারণ আপনার তো জানতে হবে যে এই কাজটা অমুকে করে, তাহলে তাকে অ্যাকাউন্টেবল করতে পারবেন। তো এইখানে আমি মনে করি একটা বড় সমস্যা, সব কিছু মিলিয়ে একটা প্রফেশনাল একটা স্ট্রাকচার এখনো নাই। সুব্রত, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, তার প্রশ্নটি নিয়ে আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
খাগড়াছড়ি থেকে আজহার বলছি। ও আজহার, বলেন। আপনার প্রশ্ন অত্যন্ত কঠিন হয়, আপনাকে প্রশ্ন করা থেকে নিষিদ্ধ করতে হবে। আচ্ছা দাদা, এই প্রসঙ্গটা হচ্ছে যে মুশফিকের কিপিং নিয়ে। হ্যাঁ, মুশফিকের কিপিং নিয়ে আমরা দেখলাম যে 2টা ওয়ানডেতে, প্রথমটাতে দেখলাম যে ওই যে একটা রিভিউ নিয়েতে মুস্তাফিজের প্রথম ওভারে প্লাম্ব একটা এলবি ছিল, আউট ছিল। এবং মুশফিক কিন্তু মানে যদিও আশটা করে হচ্ছে মাশরাফি, কিন্তু মূলত কল দিবে উইকেট কিপার, যেটা কতটুকু এটা আমরা আলাপ করেছি সেদিন। এবার দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টাতে কিন্তু একটা ওই যে রিভিউ নিল, যেটা লেগ স্টেপের মোটামুটি ইঞ্চি 2 বাইরে বল পড়েছে, কিন্তু আবার ওই যে মুশফিক এটাকে মনে হয় সাপোর্ট করলো যে ডিআরএস নেওয়ার জন্য। বোঝা গেছে আজহার ভাই, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আমরা এর জবাব দেব বিরতির পর। প্রিয় দর্শক, আমরা নিউজ গ্যালারি থেকে বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস, আমাদের সঙ্গে আছেন উৎপল শুভ্র। আমাদের অনুষ্ঠানের নতুন নামকরণই হয়েছে নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র, সুতরাং এটার ইন্ট্রোডাকশনের দরকারও নেই। শুরুতে আমরা বিরতিতে যাওয়ার একটা প্রশ্ন নিয়েছিলাম, আজহার করেছিলেন, আপনি করার সুযোগ দিলেন না। না, যেটা বুঝতে পেরেছি মানে অন্তর্নিহিত প্রশ্ন যেটা বের করতে পেরেছি সেটা হচ্ছে যে মুশফিক ডিআরএস বুঝে না কেন, নিশ্চয়ই এটাই প্রশ্ন। এটাই প্রশ্ন হবে। এটা তো আসলে এবং তার কিপিং এর এখানে একটা কিপিং কোয়ালিটি নিয়ে প্রশ্ন, মেইনলি ডিআরএস নিয়ে প্রশ্নটা করেছেন। আচ্ছা আচ্ছা। তো প্রথম ম্যাচে তো এটা আমরাও আলাপ করেছিলাম যে এটা আসলে উইকেট কিপার ইজ দ্য বেস্ট জাজ, আপনার বিশেষ করে এলবিডব্লিউর ক্ষেত্রে। তো এটা কোনো কারণে তিনি মিস করে ফেলেছেন। এখন উইকেট কিপার নর্মালি তো আসলে মনোসংযোগে ব্যাঘাত বলা যাবে না, অন্য ফিল্ডারদের সেই বিলাসিতা থাকে, তো উইকেট কিপারে সেটা থাকে না, এটা কোনো কারণে ভুল হয়তো হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে আমার ধারণা এমন হতে পারে যে প্রথম ম্যাচের ওই ভুলটা হয়তো প্রভাবিত করেছে। মানে আমি মানে কি বলবো, এটা গ্যাস ওয়ার্ক, মানে আন্তাজি বলতেছি যে যখন হয় কি যে আপনি ধরুন প্রথম ম্যাচে যেহেতু একটা এলবিডব্লিউ ছিল, আজহার যেরকম আলাপ করলেন, নিশ্চয়ই আমরা সবাই আলাপ করেছি যে মুশফিক কেন বললেন না যে রিভিউ নাও। তো সেকেন্ড ম্যাচে যেটা হয় না সেটাও তার স্প্লিট সেকেন্ডের জন্য হয়তো মনে হয়েছে এটা হয়েও যেতে পারে। আর রিভিউটা আসলে এমন একটা জিনিস না, এটা আমি বড় বড় দলের অনেক মানে এরকম হাস্যকর দেখেছি, লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করা বল রিভিউ নিয়ে ফেলেছেন, বা প্লাম এলবি কোনো কারণে মনে হয়েছে এটা আওয়াজ পেয়েছে, হয়েছে ব্যাটে লেগেছে, এটা হয় অনেক সময়। এটা পরপর 2 ম্যাচে হয়েছে বলে হয়তো জিনিসটা বেশি চোখে লাগলো। দ্বিতীয়টাকে মতো বড় করে দেখি না, প্রথমটা যেমন আমার চান্সটা নেওয়া উচিত ছিল। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার প্রশ্নটি শুনে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, তানোর রাজশাহী থেকে বলছিলাম। জি, আপনি প্রশ্ন বা মতামতটি জানান। আমার প্রশ্ন যে আমাদের দেশের খেলোয়াড়রা সাধারণত ট্রিপল সেঞ্চুরি করতে পারে না, তো আমাদের সেদিন একটা সুযোগ এসেছিল, মুশফিক সেও ভাবছিল, আমরাও ভাবছিলাম যে তারপরের দিন 11টা পর্যন্ত অন্তত ব্যাট করবে, তো তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। সেই সুযোগটা আমরা ট্রিপল সেঞ্চুরি হতে সম্ভবত মিস করেছি কিনা। ঠিক আছে, আপনি এত পুরনো দিনের কথা টেনে নিয়ে আসছেন। আসলে মুশফিক প্রসঙ্গেই হয়তো এটা এসেছে। না, উনি অবশ্যই বলতে পারেন যে আপনি তো এই দিনে যখন আলোচনা করেন 1882, 1883, আমি মাত্র কয়েকদিন আগের কথা বললাম, সেটা কেন এত পুরনো দিনের হবে না। এটা একদম আমি বলবো যে এটা উপমহাদেশীয় দৃষ্টিভঙ্গি থেকে করা প্রশ্ন। এই উপমহাদেশে আমরা ব্যক্তিগত ল্যান্ডমার্ক নিয়ে খুব বেশি আন্দোলিত থাকি। সেটাই এখন ব্যক্তিগত ল্যান্ডমার্ক অন্যায় কিছু না, সত্যি উনি যে কথাটা বলেছেন ওই কথাটার সঙ্গে পুরো একমত যে ট্রিপল সেঞ্চুরি আমাদের যেহেতু টেস্টে নাই এবং ট্রিপল সেঞ্চুরি করার সুযোগও প্রতিদিন আসে না, কাজেই এটা যখন হয় তখন সেই সুযোগটা কাজে লাগানো উচিত। কিন্তু সব কিছুর পরে এটা একটা টিম গেম এবং দলের সাফল্যটা হচ্ছে এখানে সবচেয়ে বড়, যেটা আসলে আমাদের উপমহাদেশ অনেক সময় ব্যতিক্রম করি আমরা। কারণ ওই দিন ধরেন আপনি বলবেন যে হ্যাঁ ওইখানে অনেক সময় বাকি ছিল, আমরা এত সহজে জিতেছি, কিন্তু ওই পরের 2 দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষ পর্যন্ত বৃষ্টি হয়েছে, হ্যাঁ বৃষ্টি হয়েছে, খেলা শেষ হয়ে যাওয়ার পরে হয়েছে, কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিল। সবকিছু মিলিয়ে ওই দিন যে আমরা আগের দিন যখন এই অনুষ্ঠান আলাপ করছিলাম তখনই কিন্তু আমরা বলেছি যে কালকে ম্যাচ দিনের শেষে যদি বাংলাদেশ অল আউট না হয়ে যায় কোনো কারণে, অবশ্যই জিম্বাবুয়েকে কিছুক্ষণের জন্য হলো বাংলাদেশ ব্যাট করাবে। এই জিনিসটা মুশফিক যেভাবে প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে তিনি বিস্মিত হয়েছেন, এটা হয়তো হতে পারে তার সঙ্গে কমিউনিকেশনটা আগে হয়নি, যদি তাকে আগে মেসেজ পাঠানো হয়েছিল, ডিক্লারেশনটার মাধ্যমে তিনি জানেননি যে ডিক্লেয়ার করা হয়েছে। আর একটু আগে হয়তো আলোচনাটা তার সঙ্গে করেছে কিনা জানি না, কিন্তু এত আগে আলোচনা অনেক সময় করে না, ব্যাটসম্যানদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয়।
আর আমরা এমনভাবে বলছি যে মুশফিকের রান বোধহয় 280-90 ছিল, মানে মুশফিক ট্রিপল সেঞ্চুরির কথা জিজ্ঞেস করার পর উনি বলেছেন হ্যাঁ হয়তো আমি করতে পারতাম কালকে হয়তো। তো ভাই পৃথিবীতে ডাবল সেঞ্চুরি কতগুলো হয়েছে আর ট্রিপল সেঞ্চুরি কতগুলো হয়েছে? মনে হচ্ছে যে ডাবল সেঞ্চুরি হওয়া মানে হচ্ছে ট্রিপল সেঞ্চুরি। আপনি জাভেদ মিয়াঁদাদকে 280 রানে নট আউট রেখে যখন ইমরান খান ডিক্লেয়ার করে দিলেন, ওইটাতে ধরেন ওই আলোচনার বড় অবকাশ ছিল। 20 রান দরকার এবং সত্যিকার অর্থেই অনেক সময় বাকি ছিল, পাকিস্তান অনেক সময় বাকি থাকতেই জিতেছিল। বা তেন্ডুলকারকে 194-195 ছিল, দ্রাবিড় ডিক্লেয়ার করেছিলেন, যেটা নিয়ে পাকিস্তান ট্যুরে বিরাট হইচই, আর সচিন তেন্ডুলকার। তো ওইটা আমার মনে আছে যে ওই সময় ভারতের কিছু যারা ধরেন একটু আবেগে কম ভাষা ক্রিকেট লেখক, যারা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন যে ক্রিকেটের অস্ট্রেলিয়ানরা যে জিনিসটা ফলো করে, অস্ট্রেলিয়ানরা তো অনেক অস্ট্রেলিয়ান আমাকে বলেছে যে ব্রায়ান লারা যে 400 করেছে এটা অস্ট্রেলিয়ান হলে জীবনে পারতো না, কারণ এর আগে বহু আগে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ডিক্লেয়ার করে দিত, ব্যক্তিগত ল্যান্ডমার্কের জন্য অপেক্ষা করতো না। তো ওই সময় ইন্ডিয়াতেও কিন্তু কিছু লোক এই কথাটা লিখেছেন যে তেন্ডুলকারকে যে আপনি 190s রেখে ডিক্লেয়ার করে দিল রাহুল দ্রাবিড়, এটা প্রবাবলি দ্য গ্রেটেস্ট ডিসিশন ইন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি, যেখানে ব্যক্তির চেয়ে প্রথম দল বড় হয়ে উঠল। কাজে এইটা আমি মনে করি যে একটু প্রশ্নটা যদি এমন হতো যে মানে যেটা বললাম যে বৃষ্টির পূর্বাভাস নাই কিছু নাই, তাহলে আপনি ভাবতে পারতেন। আরেকজন দর্শক আছেন আমাদের টেলিফোনে, তার প্রশ্নটা শুনে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আজকে পুরোটা প্রশ্নোত্তরই হয়ে যাক। হ্যালো জি, আমি উৎপল দার সাথে একটু কথা বলছি। জি বলেন বলেন, শুনতে পাচ্ছি আমি। দাদা আদাব, আমি আপনার খুব ফ্যান। ধন্যবাদ। আমি আমেরিকা থেকে বলছি। কয়টা বাজে তখন এখানে? আমাদের এখানে দিনের 11:56। আচ্ছা, তাহলে তো ভালো সময়, ভালো সময়। জি, আমি আপনার এই নিউজ গ্যালারি দেখে আমি কাজে যাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে যদি আপনারা এটা আলোচনা করে ফেলছেন, এখন কি একটু মুশফিকের কি মতামতটা চেঞ্জ করা উচিত না? সে তো আমাদের একজন গ্রেট প্লেয়ার। এটা এই প্রশ্নটা আমার ছিল আর কি। আপনার এই প্রশ্ন আপনি কি শুরু থেকে দেখছেন? তাহলে তো এই প্রশ্নের উত্তর আপনি এর মধ্যে পেয়ে গেছেন আসলে। জি, আমি আসলে এটাকে উচিত অনুচিত মানে অপশনে ফেলতে চাই না। জি, আমিও বলছি যে আপনারা অলরেডি করে ফেলছেন, জাস্ট আমি দাদার সাথে আদাব দেওয়ার জন্য আমি ফোনটা দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এটা যেটা আমি বললাম যে এটা উচিত অনুচিত আমি ফেলতেই চাই না, এটা মুশফিকের অবিচার হবে। যদি এমন হতো যে এটা ক্রিকেট বোর্ড থেকে কোনো অপশন দেওয়া হয়নি কাউকে, তারপরে সবাই গেল, মুশফিক গেলেন না, তাহলে আমি এটা মুশফিকের উপর একটু রুষ্ট হতে পারতাম। যখন এটা দেওয়া হয়েছে, আমি একটা কথা বলেছিলাম এই মুশফিকের সিদ্ধান্তটার পরে, যে মুশফিকের এই সিদ্ধান্তটা কারো কাছে মনে হবে ভীরুতা, আবার আমি বলবো এটা খুব সাহসী সিদ্ধান্ত। সাহসী কোন অর্থে? সেটা হলো ভাই পাকিস্তানি নিরাপত্তার ভয়ে একটা লোক যাচ্ছে না, তার আমি বলছি সাহসী। সাহসী বলছি এই কারণে, যখন আপনি দল ছুট হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন, একা একটা সিদ্ধান্ত নেবেন, আপনার মন যা বলে, আপনার ফ্যামিলি এখানে ইম্পর্টেন্ট, আমার ফ্যামিলি যদি মনে করে যে তুমি যেও না, এবং সঙ্গে আমার একটা ক্ষীণ সন্দেহ আছে, সন্দেহ বলো না, অনুমান আছে, সেটা হচ্ছে ফ্যামিলির কনসার্নটা অবশ্যই বড়। আমি মানে মুশফিকের মনে ঢুকে আমার কথা বলে দেওয়া উচিত না। আমি মুশফিককে যতটুকু চিনি, একটা ব্যাপারও এখানে ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে মুশফিক খুব মেটিকুলাস তার প্রিপারেশনের ব্যাপারে। মুশফিক টেস্ট বলেন, ওয়ানডে বলেন, ইভেন ডোমেস্টিক ক্রিকেট বলেন, তার প্রস্তুতিটা একদম নিখুঁত হওয়া চাই। মাঠে সবসময় সাকসেস হতে তিনি সবসময় সমানভাবে পান না, কিন্তু প্রস্তুতিতে বিন্দুমাত্র খুঁত রাখতে তিনি রাজি না। তো পাকিস্তানে যে আগের দিন গিয়ে একদিন পরেই খেলতে নামা, এইবারও তাই হচ্ছে, যাবো আমরা ওয়ানডে খেলবো, একদিন গ্যাপ দেওয়ার পর টেস্ট খেলবো, এটা আমার ধারণা মুশফিকের জন্য খুব একটা আইডিয়াল সিনারিও মনে হচ্ছে না যে পারফর্ম করার মতো। এটা এমন না যে মুশফিক যেদিন একদম নিখুঁত পারফরমেন্স করেন, প্রতিদিনই ডাবল সেঞ্চুরি করেন, বা যখন করেন না তখন তিনি রানই করতে পারবেন না। তার মানে এই জিনিসটা হয়তো মুশফিকের মনে হয়েছে যে আমি মানসিকভাবে পারফর্ম করার মতো মেন্টাল ফ্রেমে আমি ওখানে থাকবো না, যে কারণে আমি যাবো না। তো আমার কথা আমি বারবার এটা বলি যে এখানে মুশফিকের ক্ষেত্রে মুশফিককে যদি আবার বুঝিয়ে রাজি করানো যেত, বাংলাদেশের জন্য ভালো হতো, আমরাও সবাই খুশি হতাম। কিন্তু এটা কোনোভাবেই মুশফিকের উপর এইভাবে চাপ দেওয়াটা আমি অন্যায় মনে করি, যেহেতু সুযোগটা তাকে দেওয়া হয়েছিল প্রথমে অপশনটা। আজ ক্রিকেটে আরেকটি ঘটনা ঘটেছে, এটা হচ্ছে যে কাইরন পোলার্ড, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, তিনি আজ 500 টি20 পূর্ণ করলেন। হ্যাঁ, এটা মানে যেহেতু এর আগে কেউ কোনোদিন কিছু এটা করেনি, কেউ কোনোদিন কিছু করে নাই, অনেক কিছু করেছে, 500টা টি20 কেউ খেলেনি, 500তম টি20, সেদিক দিয়ে তো একটা বিরাট ঘটনা, মানে একটা বড় মাইল ফলক। মানে পোলার্ড আসলে যেটা মানে ক্রিস গেইলকে ধরেন তার ব্যাটিংয়ের কারণে আমরা টি20 সবচেয়ে বড় এন্টারটেইনার বলি, ঠিকই আছে এটা। বা আমি গত বছর আমাদের বিপিএলের সময় বলছিলাম যে ব্যাটিং বোলিং ফিল্ডিং মিলিয়ে আন্দ্রে রাসেল প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মানে কি বলা যায়
ভ্যালুয়েবল প্লেয়ার Valuable ইন টি-20। এমভিপি। হ্যাঁ, এমভিপি, হ্যাঁ। তো আমরা American style. পোলার্ডের ওই যেটা বললাম মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সেখানে পোলার্ড কিন্তু খুব ক্লোজ কন্টেন্ডার। যদিও পোলার্ড ইদানিং খুব একটা বল করেন না, কিন্তু আপনি যদি ব্যাটিং বোলিং চিন্তা করেন এবং টি-20 ওভারঅল ইতিহাস যদি দেখেন আপনি, টি-20-তে 7,000-এর বেশি রান এবং 250-এর বেশি উইকেট কিন্তু আর কারণে, যদি আপনি অলরাউন্ড এটা দেখেন আপনি। তো আরেকটা কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে। আজকের ম্যাচটা যেটা বলেন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে হলো, ইন্টারন্যাশনাল ম্যাচে হওয়াতে জিনিসটা বেশি আসলে আর বেশি আলোচনায় এসছে। কোনো একটা ডোমেস্টিকে হলে হয়তো ব্যাপারটা অত আলোচিত হতো না। আজকে এই ম্যাচে কারণ পোলার্ডের 34 রান দরকার ছিল টি-20-তে 10,000 রান পূর্ণ করার জন্য, যেটা প্রথম হতো না, ক্রিস গেল সাহেব এটা করে ফেলেছেন। এর মধ্যে মজাটা হলো পোলার্ড ঠিক 34 রানই করেছে, মানে একদম মাপা খেলা। মানে মানুষ আমরা বলি না যে মাপা 6, 15 বল খেলেছেন, 3টা 4 2টা 6। হ্যাঁ, 34 রান হয়ে গেছে, যথেষ্ট আর কি। আমার যেটা দরকার ছিল ঠিক 10,000 রান, 500 ম্যাচ 10,000 রান। আপনি ভাবেন নাম্বারসটা কত সুন্দর। হ্যাঁ, আপনার খুব সুন্দর নাম্বারটা, তেন্ডুলকারের মতো 200 টেস্ট 100 সেঞ্চুরি, মানে ওভারঅল সেঞ্চুরি যদি বলেন 200। তো এটার সঙ্গে দেখেন কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে খুব ইন্টারেস্টিং। মানে টি-20-র ফেরওয়াল আমরা গেলকে বলি, গেলও নিশ্চয়ই এরকমই নাম্বারস হবে। পোলার্ড এই পর্যন্ত 17টা দলে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সহ, এবং 23টা ফাইনাল খেলেছেন টি-20। তো সবচেয়ে যেটা বিস্ময়কর পোলার্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, যদি টি-20-র একটু ইতিহাসের দিকে যাই, 2010 সালে পোলার্ড যখন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের আপনার কন্ট্রাক্ট অফার করলো সেন্ট্রাল কন্ট্রাক্ট বোর্ড থেকে, 2010 সালে তিনি রিফিউজ করলেন যে আমি সেন্ট্রাল কন্ট্রাক্ট সাইন করব না, আমি ফ্রিল্যান্সার হিসেবে থাকবো। তখন তার বয়স কত? 23 বছর বয়স। এবং টি-20-র এই রমরমও কিন্তু তখন ওইভাবে শুরু হয়নি যে সারা পৃথিবীতে সব দেশের লিগ হবে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাঁ, মানে ভাবাই যায় না, আমার সাহসী সিদ্ধান্ত ছিল। কারণ মেইন তখনও তো খেলোয়াড়দের জন্য মেইন হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট। টি-20টা যখন আসলো তখন ঠিক আছে, এটা বাড়তে একটা আয়ের পথ হলো, পরে না এটা মেইন হয়ে গেল। ওই সময় সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। এখন থেকে কিন্তু সে বলতে গেলে যে ভিশনারি যেটা বলে, কিছুটা ভবিষ্যৎটা হয়তো আগেই দেখতে পেয়েছিলেন। আপনার মনে আছে কিনা? এবং তখন যেটা হলো 10, 11, 12-র দিকে, যে টি-20টার একটা যখন আইপিএলটা মাত্র শুরু হলো, আইসিএল থেকে তো আইপিএল আসলো, ওই আগের ইতিহাসে যদি যাই, পুরো মিলিয়ে এমন একটা আলোড়ন সৃষ্টি হলো, মনে হলো যে পৃথিবীতে বোধহয় টি-20 ছাড়া কিছু থাকবে না। এবং এই 2020-তে এসে একসময় কিন্তু টি-20-র প্রথমে টি-20 বলা হতো। 2020 মানে 2020 সালে এসে টি-20 একমাত্র খেলা হয়ে যাবে কিনা এরকম আলোচনা হয়েছে। তো আপনি করেছেন প্রথম আলোতে। আমি একা করি নাই, মানে 2012 ওয়ার্ল্ড কাপের সময়, টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আমি একটা স্টোরি করেছিলাম। এই যে এই স্টোরিটা আজকে আমি এই অনুষ্ঠানে আসার আগে পড়তে গেলাম যে আলোচনা করবো, যেহেতু নিজের লেখানোর সময় নিজেরই মনে থাকে না। তো এখানে দেখেন, এখানে 3টা ছবি আছে, ইয়ান চ্যাপেল, ওয়াসিম আকরাম, ডেভ ওয়াটমোর। আরও 2-1 কথা ছিল। এই 3 জনের সাথে আমি একটু বিস্তারিত কথা বলেছিলাম এটা নিয়ে। তো আজকে পড়তে গিয়ে খুব বিস্মিত হলাম যে কারো ভবিষ্যৎবাণী মিলে নাই। আপনার মিলেছে, হ্যাঁ, একজনেরটা মিলেছে। ইয়ান চ্যাপেল খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে 2020 পর্যন্ত আগে আমি বেঁচে নেই। তো উনি বেঁচে আছেন। উনি কিন্তু ভবিষ্যৎবাণী করেন নাই যে আমি বেঁচে থাকবো কিনা, উনি বাঁচবেন কিনা ওনার সংশয় ছিল। ওনার সংশয় মিথ্যা প্রমাণ করে আমরা খুব খুশি, এই জন্য ইয়ান চ্যাপেল বেঁচে আছেন। ওয়াসিম আকরাম বলেছিলেন যে আসলেই 2020 থেকে টি-20 ছাড়া আর কিছু থাকবে না। আমি নিজে টেস্ট ক্রিকেটের সমর্থক, এবং টেস্ট ক্রিকেট হচ্ছে একটা খেলোয়াড়ের আলটিমেট টেস্ট এবং আলটিমেট খেলা, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলেই কিছু থাকবে না টি-20 ছাড়া। ডেভ ওয়াটমোর বলেছিলেন আরও বৈপ্লবিক কথা। তিনি বলছিলেন 2020-তে গিয়ে পুরো ক্রিকেট হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, আইপিএল যেরকম, এবং এই ফুটবলের মতো হবে, যে তখন দেখা যাবে যে সারা ক্রিকেটাররা সারা বছর ফ্র্যাঞ্চাইজিদের পক্ষে খেলছে, 4 বছর পরে পরে তারা ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে ছুটি নিয়ে এসে ওয়ার্ল্ড কাপ খেলবে দেশের পক্ষে। তো আমার শুনে এত মন খারাপ হয়ে গেছিল। তখন ওই ওয়াসিম আকরাম, ডেভ ওয়াটমোর দুজন বলছেন ভাই আমরাও তোমার মতো ক্রিকেট রোমান্টিক, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এদিকে ক্রিকেট যাচ্ছে। তো থ্যাংক গড এখনো সেটা হয় নাই। যাই হোক, আমরা যেহেতু হোক পুরোনো দিনে একজন দর্শক আছেন টেলিফোনে, তার টেলিফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রস্তুতি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বলছিলাম মোহাম্মদ শাকিল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে গতকালের ম্যাচ নিয়ে। গতকাল তামিম যখন নার্ভাস 90-তে ঢোকেন, তখন তামিম 89 বলে 92 রান ছিল। তো 106 বলে তামিম 100 করেন। তখন তামিম নার্ভাস 90-তে সেনা হিসাবে 17 বলে করেন 9 রান। স্ট্রাইক রেট ছিল 52। রিয়াদ সেই সময়ে ব্যাটিং এ 11 বলে ছিল 9 রান। আপনি তো পুরো ম্যাচ রিপোর্ট করে দিচ্ছেন। টাইমের সেঞ্চুরি হওয়ার সময় রিয়াদের রান ছিল 42 বলে 25। আমার প্রশ্নটা হচ্ছে রিয়াদের স্ট্রাইক রেট তখন ছিল 51, 31 বলে করেছিলেন
16 রান। তা আমার প্রশ্নটা হচ্ছে তামিম রিয়াদের এই ধীর স্থির ব্যাটিং তামিমের ব্যাটিং এ কি প্রভাব ফেলছে কিনা, আর রিয়াদকে এত স্লো ব্যাটিং করলো, আমার প্রশ্নটা এই জায়গায় যে রিয়াদ কি তখন স্ট্রাইক রোটে বুঝতে কারেক্ট পেরেছি, করতে দর্শক পারতেন আপনার কিনা? প্রশ্নটা বুঝতে পেরেছি। সুব্রতা, ধীর আমার- গতির ব্যাটিং এর উপবাদ না, কি দিচ্ছেন? স্ট্রাইক উনি এত বেশি ইনফরমেশন দিলেন না, আমিও তো দেই। আমি এখন আমার ভয় হচ্ছে যে আমি যখন এগুলো দিতে থাকি দর্শকদের কি অবস্থা হয় কিনা, অবস্থা হয়। মানে আমার একটু এলোমেলো লাগছে যে আসলে উনি কি বলতে চাইছেন। প্রথমে ভেবেছিলাম যে তামিম কেন নার্ভাস 90s আক্রান্ত হলেন, এটা নিয়ে হয়তো প্রশ্নটা। এটার উত্তর খুব সহজ ছিল। নার্ভাস 90s কথাটা তো আর এমনি আসে নাই। 90s গিয়ে যদি কেউ নার্ভাস না হয় তাহলে নার্ভাস 90s কথাটা আসলো কেন, বা এটার নামকরণের সার্থকতা প্রমাণ হয় না। তখন রিয়াদের কথা যেটা বললেন ভাই, শেষ মুহূর্তে এটা এখন আমার আসলে ঠিক তাৎক্ষণিকভাবে মনে পড়ছে না ওই সময় কি বোলিং ছিল, কি অনেক কিছু ডিপেন্ড করে। অনেক সময় আমরা শুধুমাত্র আলাদা করে নিয়ে যখন ধরুন স্কোর কার্ড দেখি বা খেলাটা হয়তো অত মন দিয়ে দেখলাম না, আমি বলছি না উনি মন দিয়ে দেখেন না, উনি নিশ্চয়ই মন দিয়ে দেখেছেন, নাহলে এভাবে প্রশ্ন করতে পারতেন না। অনেক সময় হয় যে বলগুলো এরকম থাকে, হয়তো আপনাকে ডট বল খেলতে হচ্ছে। এটা তো আর এমন খেলা না যে কোনো ব্যাটসম্যানই চায় না, তো সবাই জানে। আমরা যে জিনিসগুলো আলোচনা করি কোনো ব্যাটসম্যানই নাই যেটা এই লেভেলে এসে, বিশেষ করে রিয়াদ আর তামিমের কথা বলছি আমরা, মানুষের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে দুজন, তারা জানেন যে এই সময় কী করতে হবে, বা ডট বল দেওয়া খারাপ, স্ট্রাইকটা রোটেট করতে হবে, এগুলো তার না জানার কোনো কারণ নেই। নানা কারণে হয় না, অনেক সময় দেখা যাচ্ছে যে বলটাও এরকম না, অনেক সময় দেখা যাচ্ছে যে তার ওই দিন তার ফর্মটাও এরকম না। ক্রিকেট খুব ফানি খেলা, যেমন ডেভিড গওয়ারের একটা কথা আমার খুব মনে পড়ে। ডেভিড গওয়ারের ক্রিকেট কতটা ফানি খেলাটা বোঝাতে গিয়ে বলেছিলেন যে দেখা গেলো একদিন আমি মাঠে নামলাম, প্রথম বলটাই অফ স্টাম্পের বাইরে অন দ্য আপ মারলাম, আমি ব্যাটের মাঝখানে লেগে কাভার ড্রাইভ, ভালো আজকে আমার দিন। পরে বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট। আরেকদিন কিচ্ছু হচ্ছে না, এখানে বিট হচ্ছি, ব্যাটে বল লাগছে, ব্যাটের কানায় লাগছে, শরীরটা ভালো লাগছে না, সেদিন দেখে আমি সেঞ্চুরি করে বেরোলাম। তো এরকম নানা জিনিস ঘটে, মানে এই জিনিসটাকে আমি দার্শনিক পর্যায়ে নিয়ে গেছি ওনার উত্তরটা সরাসরি দিতে না পেরে। কিন্তু এই জিনিসটাতে ওই মুহূর্তে আসলে কি হচ্ছিল এটা আসলে এখন আর যেটা হয় পুরো ম্যাচের শেষে তিরিপানোর মার আর 4 রানে জয় পরাজয় মিলিয়ে ওই সময়টা একটু আসলে ভুলে গেছি আসলে। আমরা ইতিহাসের পাতায় ঢুকে যাই। ইতিহাসের এই দিনে কি ঘটেছে? ইতিহাসের এই দিনের জন্য তো সময় আস্তে আস্তে কমে কমে আসছে আসছে। এবং ইতিহাসের জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। আজকে আমি দ্রুত বলে ফেলি দুটো জিনিস, আরও অনেক কিছু আছে, দুইটাই বলি। একটা হচ্ছে 1977 সালে এই দিনে কলিন ক্রফট, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার, 29 রানে 8 উইকেট নিয়েছিলেন। তো 8 উইকেট তো ধরেন অনেক আছে, আমরা সেদিন আলাপ করছিলাম জর্জ লোম্যান সবচেয়ে কম রানে 9 উইকেট নিয়েছেন, 10 উইকেটও আছে ইনিংসে। এই 8 উইকেটের বিশেষত্বটা হচ্ছে এটা আপনার ওয়েস্ট ইন্ডিজের কোনো ফাস্ট বোলারের বেস্ট এভার বোলিং। ওয়েস্ট ইন্ডিজের এত ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের এসছে, তো সেই দেশের বা সেই দলের, দেশ বলতে গেলে দেশেই ঠিক আছে কিন্তু আসলে সবগুলো আলাদা দেশ, দল যদি বলি সেই দলের পক্ষে কোনো ফাস্ট বোলারের সেরা বোলিং, সেটা আমার মনে হয় যে আলাদাভাবে একটা উল্লেখের দাবি রাখে, এই কারণে এটা বললাম। তো এইটা ছিল আপনার পাকিস্তানের সাথে পোর্ট অফ স্পেনে। এবং ক্রফটের যদি কেরিয়ারটা আপনি দেখেন, কেরিয়ারটা দেখেন 5 বছর মাত্র কেরিয়ার, 27 ম্যাচে তার 125 উইকেট, দেখেন আপনার অ্যাভারেজ প্রায় 5টা করে উইকেট, অ্যাভারেজ হচ্ছে আপনার 23.30, সেরা যেটা দেখছেন এটা। স্ট্রাইক রেট করে 49 বলে 1 উইকেট। ইকোনমি রেটও দেখেন, ওয়ানডেটা আলোচনা আমরা এখন নাই করি, ওয়ানডে তো 15 রানে 6 উইকেট আছে। ক্রফটের যে কেরিয়ারটা ছোট হলে একটা কারণ হচ্ছে অন্য, সেটা হচ্ছে যে ক্রফট রেবেল টুরে চলে গিয়েছিলেন সাউথ আফ্রিকায়, এবং ওয়েস্ট ইন্ডিজ রেবেল টুরে চলে যাওয়ার পরে সাইগোয় ব্যান্ড হয়ে গেছিলেন। এবং রেবেল টুরে যাওয়ার সময় তার একটা যুক্তি ছিল, পরে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ টাকা মানি ইজ দ্য গড, টাকা, আমি প্রফেশনাল ক্রিকেটার, যেখানে আমাকে টাকা দিবে আমি যাব। কিন্তু যাওয়ার সময় তিনি বলেছিলেন যে খেলা হয়তো এই সাদা কালোর ব্যবধান ঘোচাতে পারে। তার এই ধারণা বা তার এই যদি মনের কথাও হয়ে থাকে, সেটা খুব দ্রুত ভেঙে যায় যখন তাকে ওই কেপটাউনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে সেই মহাত্মা গান্ধীর ঘটনা, ওইটা হোয়াইটস অনলি কামরা ছিল। পরে এটার জন্য তাকে ক্ষমা টমা চাওয়া হয়েছে, তাতে আর কোনো লাভ হয়নি। তো ক্রফটকে দিয়ে কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজের, ক্রফটকে দিয়ে বলবো না, মানে ক্রফট ছিলেন ওয়েস্ট ইন্ডিজের যে পেস কোয়ার্টেটের কথা বলি আমরা, ওইটা শুরু হয়েছিল আপনার অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জুয়েল গার্নার আর কলিন ক্রফট। রবার্টস একটু সিনিয়র, তারপরে হোল্ডিং। আর ক্রফট আর হোল্ডিংয়ের ক্রফট আর গার্নারের একই টেস্ট ম্যাচ অভিষেক। মানে এই যে 4 পেস কোয়ার্টেট যাদের বলতে, হ্যাঁ, এই কোয়ার্টেটটা শুরু হলো এই 4 জন দিয়ে। তারপরে ধরেন কখনো চেঞ্জ হয়েছে, ওয়ান ডেনেল এসছেন, তারপর যখন ক্রফট যখন চলে গেলেন তখন এদের সঙ্গে যোগ হলেন বাকি 3 জনের সঙ্গে ম্যালকম মার্শাল। সবার শেষে এসেছেন, প্রবাবলি হি ওয়াজ দ্য বেস্ট। মানে যদি ওভারঅল অলরাউন্ড বোলার বলেন, অনেকেই মনে করেন যে সর্বকালের সেরা ফাস্ট বোলার, এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব না। মানে সবার, যে আমি ক্রফটের ইন্টারভিউ করেছি এই 4 জন সম্পর্কে আলোচনা করতে গিয়ে, তো উনি খুব ভালো বলেছিলেন যে আমাদের বাকি 3 জনের যে বেস্ট কোয়ালিটিগুলো আছে সেই সবগুলো মিলিয়ে আসলে ম্যালকম মার্শাল তৈরি হয়েছিল, সঙ্গে আরও কিছু তার নিজস্ব জিনিস ছিল। তো ক্রফটের এই যে এখানে যদি বোলিং দেখেন, একটু তেরসা দৌড়ে আসতেন, এবং ওয়ান অফ দ্য সিলভেস্টার ক্লার্কের সঙ্গে যদি আমি বলি, ওয়ান অফ দ্য নেস্টিয়েস্ট বোলার, মানে ব্যাটসম্যান হিসাবে, এবং ব্যাটসম্যানদের গায়ে বল মারতে অসম্ভব পছন্দ করতেন তিনি।
তার এক টিমমেট একবার বলেছিলেন যে ওর নানি যদি ব্যাট করতে নামে, থুরথুরে নানি, উইকেট পাওয়ার জন্য সে তাকেও বাউন্সার মারতে রাজি আছে। তো এইটা এবং ক্রফট খুব কালারফুল ক্যারেক্টার, আপনি যদি ওইভাবে দেখেন যে তার যে কেরিয়ারটা পুরোটাই খুব মানে নানা রয়েছে। রেবেলটোরটা যে যাওয়া, তার জন্য রেবেলটোরে যাওয়াটাই খুব স্বাভাবিক ছিল, কারণ তার পুরো কেরিয়ার জুড়েই নানা রকম বিতর্ক আছে। যে এইখানে যে ঘটনাটা দেখছেন এটা কিন্তু সরাসরি ওই ম্যাচের সাথে রিলেটেড না, ওই 8 উইকেটের ম্যাচ না। এটা হচ্ছে নিউজিল্যান্ডের খেলা হচ্ছিল, এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ তখন মানে আনবিটেন প্রায়, এই ম্যাচটা হেরেছিল কারণ এই যে আম্পায়ার ছিল ফ্রেড গোডাল। এই গোডাল তাকে একের পর এক নো বল ডাকছিলেন বাউন্সার দেওয়ার জন্য, মানে মাত্রাতিরিক্ত বাউন্সার, তখন বাউন্সারের কোনো লিমিট ছিল না। এরপরে দেখেন ক্রফট কি করে। মানে আম্পায়ারের গায়ে আলতো করে একটু ধাক্কা দিয়েছে। এরকম দীর্ঘদেহী একজন যদি আলতো করে ধাক্কা দেয়, এইটা মজার ব্যাপার। এখন আবার লয়েডের সঙ্গে কথা বলছেন, লয়েড কিন্তু দেখেন আম্পায়ার যাচ্ছেন দেখে লয়েড কিন্তু আসছেন না, লয়েড ওখানে দাঁড়িয়ে আছেন স্লিপে। তো এইটা আসলে আজকের আলোচ্য বিষয় না, এই কারণে কারণ যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিনও তো আমরা এই দিন এটা আলাপ করবো। এটা ঘটনাচক্রে ফুটে চালিয়ে দিয়েছেন, আমাকে বলতে হলো। তো এইটা নিয়ে মজাটা হলো যে ক্রফট যে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন এই বিষয়ে কারো সন্দেহ থাকার কোনো কারণ নেই। কিন্তু ক্রফট পরে যুক্তি দিয়েছিলেন যে ভাই আমার হলো 6 ফুট 5 ইঞ্চি উচ্চতা, ওজনটা খেয়াল নেই আমার, এখন ওজনের কথা বলছেন। আমি যদি ইচ্ছা করে ধাক্কা দিতাম ও কি দাঁড়িয়ে থাকতে পারতো? ও তো মাটিতে লুটোপুটি খেত। তো ক্রফটের ওই যে 4 জনের কথা বললাম, ওই 4 জন মিলে একসঙ্গে 11টা টেস্ট খেলেছেন, যেহেতু ক্রফট চলে গেলেন, এবং 4 জন মিলে খেলেছেন। এরকম একটা টেস্ট ম্যাচ মাত্র ওয়েস্ট ইন্ডিজ হেরেছে, সেটা ছিল আপনার 81 সালে বক্সিং ডে টেস্ট ম্যাচ, অস্ট্রেলিয়া জিতেছিল 58 রানে। আর রেবেলটোরে যাওয়ার ব্যাপারে যে কথাটা বললাম, ও ক্রফটের সঙ্গে ঘটনাচক্রে এই যে 4 জনের কথা বলছি আমি, বা পরের মার্শালকে তো আমি খুব অল্প 1-2 বার আমার সাথে কথা হয়েছে, কারণ অকালে মারা গেছেন 99 সালের ওয়ার্ল্ড কাপে। মার্শাল বোলিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজের, কিছুদিন পরে তিনি মারা যান। ওই ওয়ার্ল্ড কাপে আমার 1-2 বার কথা হয়েছিল। কিন্তু ক্রফটের সঙ্গে, ক্রফট আপনার সঙ্গে যেরকম প্রায় প্রতিদিন কথা হয়, ক্রফটের সঙ্গে এরকম আমার একটা সময় 1 মাস 1.5 মাস প্রতিদিন কথা হয়েছে। কারণ হচ্ছেন তিনি এখন ফুল টাইম সাংবাদিক। আচ্ছা, মানে কমেন্ট্রি করেন, রেডিও কমেন্ট্রি করেন, টিভি কমেন্ট্রি করেন, কলাম লেখেন, কাজে প্রেস বক্সেই থাকেন, এবং ফুল অফ মানে লাইফ আর কি, মানে এখনও বোঝা যায় যে কতখানি। এবং খেলা ছাড়ার পরে তিনি কমার্শিয়াল প্লেনের পাইলট হয়েছেন। আমি একবার ইংরেজিতে ভুলে বলে ফেলছি, ওয়েস্ট ইন্ডিজের একবার 2009 সালে ট্যুরে গেছি, আমি বাংলাদেশের একমাত্র সাংবাদিক। তো ওদের এক স্পন্সরের এক লোকের সঙ্গে একটা ফাস্ট বোলার মাঠে একটা কিছু করেছে আর কি। তা আমি বলছি যে ফাস্ট বোলারের বুদ্ধি তো একটু কম হয়, এই জাতীয় একটা কথা বলছি ইংরেজিতে। সেই পিছের থেকে ওই শরীর নিয়ে আমি তো ফ্রেড গোডালের কথা মনে হয়ে গেছে আমার। সে বলে যে তুমি কি বললা? তাই বললাম না ফাস্ট বোলারদের তো একটু কথা আছে, এরকম বুদ্ধি কম হয়। তুমি জানো আমি কমার্শিয়াল প্লেনের পাইলট, বুদ্ধি কম থাকলে আমি করতে পারতাম। তারপর আর কোন ফাস্ট বোলারে কি করেছে এগুলো বলে। আরেকটা ঘটনা আমি বলি, 2004 সালে বাংলাদেশ যখন প্রথম ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গেল, তখন বাংলাদেশের একটা ম্যাচে আপনার সেন্ট ভিনসেন্টে খেলা। আপনার হাতে কতটুকু সময় আছে? খুব বেশি সময় নেই। সেন্ট ভিনসেন্টে খেলা, বাংলাদেশ 1 উইকেটে ম্যাচটা হারলো। ওই ম্যাচটাতে যখন ওদের আপনার 5 ওভারে 11 রান দরকার, লাস্ট উইকেট যদি হচ্ছে উইকেটে, তখন রাজিন সালেকে বল দিলেন। হাবিবুল বাশার মনে হয় ক্যাপ্টেন ছিলেন। বল দেওয়ার পর রাজিনের প্রথম বলে ইয়ান ব্র্যাডশো ছক্কা মেরে দিলেন। তো ছক্কা মেরে বাংলাদেশের ম্যাচটা হেরে গেল 1 উইকেটে। ওই এবারে হারেনি, ওই এবারে 8 রান হয়ে গেছে, তো আর 3 রান তো তারপরে হয়ে গেল। এরপরে যখন 3 দিনের ম্যাচ খেলছি আমরা একটা গ্রেনাডাতে, হঠাৎ করে ক্রফট আমাদের প্রেস বক্সে এলেন। এবং 3 দিনের ম্যাচে বাংলাদেশের 3-4 জন সাংবাদিক ছাড়া আর কেউ নেই, ওদের কোনো আগ্রহ নেই। তো উনি এসে এই আলাপ সে আলাপ করতে করতে বললেন যে ওই দিনের ম্যাচে তোমাদের ক্যাপ্টেন কেন রাজিন সালেকে ওই দিল, এই ওভারটা দিল করতে? তেমন রাজিন তো এর আগে 3 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। সেটা তো আগের ঘটনা ভুলে যাও, তোমার একটা ঘটনা বলি। বলে যে মাঠে তোমরা খেললা ওই সেন্ট ভিনসেন্টে ইংল্যান্ডের সঙ্গে আমাদের খেলা, সেটা হচ্ছে আপনার 1981 সালে। আমরা 127 রানে অল আউট হয়ে গেলাম। এরপরে একটা লাইন বলেছিল তাপস, ওই লাইনটা হচ্ছে ওই সময়ের ওয়েস্ট ইন্ডিজ টিমের বোঝার জন্য ওই লাইনটা ইম্পর্টেন্ট। বলছে ডিউরিং দ্য লাঞ্চ in the dressing room we decided to win the match. So what you said? Decided? Well, yes, we decided. মানে তারা ম্যাচটা জেতার আশা করে নাই, তারা ম্যাচটা জেতার সিদ্ধান্ত নিয়েছে। এবং ওই ম্যাচে ক্রফট 15 রানে 6 উইকেট, যেটা আপনি বেস্ট বোলিং দেখলেন ওয়ানডেতে। বলে আমি 15 রানে 6 উইকেট নিয়েছিলাম, আগের ওভারে আমি 2 উইকেট নিয়েছি। তারপরে যখন ইংল্যান্ড যখন জয়ের কাছাকাছি, তখন সিদ্ধান্ত আলোচনা হলো যে কে বল করবে। ক্লাইভ লয়েড আমাকে বল দিলেন না, বল দিলেন মাইকেল হোল্ডিংকে, কারণ ও সোজা বল করে। ওই সময় আমাদের টেলেন্ডারদের জন্য সোজা বল দরকার ছিল, এবং হোল্ডিং প্রথম 2 বলে উইকেট নিয়ে আমাদের ম্যাচ জিতিয়ে দিল। আজ ক্রিকেটে আগে কী হয়েছিল এটা ভুলে যাও, ওই মুহূর্তে কী দরকার এটা ভাবতে হবে। মানে কথাটা আমাকে এত মানে করেছিল না, এতদিন পর আমার মনে আছে। এই মুহূর্তে আমাদের যে ডিসিশন হচ্ছে যে আমাদের এখন অনুষ্ঠান শেষ করতে হবে, সময় আমরা অনেক
পেরিয়ে গেছি। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র।